নমস্কার, আমি চৈতি। আজ আপনাদের শোনাব আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অঘটন। গৃহিণী গ্রহণে গঙ্গা স্নানে যাইবেন পরম তীর্থ নবদ্বীপ ধামে। গঙ্গা অবশ্য কলিকাতাতেও আছেন, থাকিবেনও, কিন্তু দেবী এখানে জ্ঞেয়যোগী। তাই কলিকাতাবাসীদের বিশেষ পুণ্য সঞ্চয়ের চেষ্টায় কাশী, হরিদ্বার, প্রয়াগ, অভাবপক্ষে নবদ্বীপ ছুটিতে হয়। নূতন পঞ্জিকার পাতা উল্টাইয়াই সর্বজয়া একদিন সখেদে কাতরোক্তি করিলেন। সংসারের গর্তে পচিয়া পচিয়ায় অমূল্য মানব জীবনটা তাহার বাজে খরচ হইয়া গেল। অতঃপর অন্য সব ভাগ্যবতী রমণীকুল যে কত তীর্থ, ধর্ম, দান, পুণ্যের মূল্যে স্বর্গরাজ্যের ফার্স্ট ক্লাস সিট অগ্রিম রিজার্ভ করিয়া রাখিতেছে, তাহারই ভুরি ভুরি দৃষ্টান্ত কর্তার ভীতত্রস্ত অনিচ্ছুক শ্রবণ বিবরে প্রবেশ করাইয়া দিয়া উপসংহারে আমি এবার কাশী যাবই বলিয়া সদর্পে প্রস্থান করিলেন। অবশেষে কর্তার আপ্রাণ চেষ্টায় কাশী হইতে নবদ্বীপে রফা। ইহার জন্য আজ কয়দিন ধরিয়া সর্বজয়ার চিন্তার অন্ত নাই। মাধি চাকরানী, ঝগড়ু চাকর ও বধূ দেবী তিনটেকেই তিনি সমান অপগণ্ড বলিয়া বিবেচনা করেন। ইহারা মানুষ না হওয়া পর্যন্ত যে তাহার মরিয়াও স্বস্তি নাই, সে কথা বিধিমতে বুঝাইয়া দিবারও ত্রুটি করেন না। শুনিয়া শুনিয়া দাসী চাকরের কতটুকু কি ক্ষতিবৃদ্ধি হইয়াছে তাহারাই জানে। তবে বধূ বেচারার যে 2-1 আনা আত্মবিশ্বাস ছিল, ধুইয়া মুছিয়া 16 আনায় অবিশ্বাস জন্মিয়া গিয়াছে। শাশুড়ি ঠাকুরানী যখন বহুদিনের অব্যবহৃত সেমিজটি বাক্স হইতে বাহির করিয়া গায়ে দিয়া ফর্সা কালাপাড় শাড়িখানি পরিয়া অনভ্যস্ত সাজে নিতান্তই যাইবার জন্য প্রস্তুত হইলেন, বুকের ভিতরটা তাহার সত্যই দূর দূর করিয়া উঠিল। স্বস্তি সর্বজয়ারও নাই। পরীক্ষার আগের রাত্রে বারবার পড়া বইগুলার উপর শেষবার চোখ বুলাইয়া লওয়ার মতো গত কয়দিনের শতপ্রকার সাবধান বাণীগুলা আবার স্মরণ করাইয়া দিতে শুরু করিলেন। তাহার একটি দিনের অনুপস্থিতির সুযোগেই কিছু না কিছু অঘটন ঘটিয়া যাইতে পারে, ইহাই বদ্ধমূল ধারণা। কাজেই সংসারের দৈবাত, আকস্মিক, সহসা, হঠাৎ ইত্যাদি যত প্রকার বিপদের সম্ভাবনা আছে, সব যদি করিয়া তাহার প্রতিবিধানের ব্যবস্থা বুঝাইয়া দিতে দিতে তাহার গলা শুকাইয়াছে। ওদিকে কর্তার ধৈর্য শেষ সীমানায় আসিয়া পৌঁছিয়াছে। আর দেরি করিলে ট্রেন পাওয়া অসম্ভব বলিয়া জোর তাড়া দিতেই সর্বজয়া বিরক্ত হইয়া উত্তর দিলেন, তুমি থামো তো বাবু, অত তাড়া দিও না। সবটি গুছিয়ে না বলে গেলে চলবে? বৌমার তো যা হুঁশ, আমার আবার বেরোনো। যেন কর্তার স্বনির্বন্ধ অনুরোধেই তাহাকে যাইতে হইতেছে। তাহলে এই থাকলো বৌমা, অ্যালুমিনিয়ামের কড়া, ছোট খুন্তি, সাঁড়াশি, ছিষ্টি গুছিয়ে রাখলাম। দেখো বাছা, সাবধান, হাত পা পুড়িও না। আমার যে কত জ্বালা, কত চিনতে। নেপু বাড়ি এলেই দিও খাবারটুকু করে। স্টোভেই করে নিও, উনুন জ্বালতে যেও না। 7টা বাজবার আগেই খাওয়া দাওয়া মিটিয়ে নিও, গেরন লাগলে আর খেতে নেই, জানো তো। নেপুকে তো পই পই করে বলে দিলাম বেলা থাকতে বাড়ি আসতে, এখন বাছাধন রাত না করেন। বেশি কিছু ঝঞ্ঝাট করো না বৌমা। লুচি, আলু পটল ভাজা আর একটু আলুর দম, পাথর বাটিতে চাটনি ঢাকা থাকলো, দিও মনে করে। যে তোমার মন বাছা, গল্প করতে বসলে তো অজ্ঞান। খাবার ঘরের তাকে মিষ্টি রেখে গেলাম, জল খেতে দিও আগে। ঝগড়ু, পোড়ার মুখো গেল কোথায়? এই যে, দাদাবাবু না আসা পর্যন্ত কোনোখানে নড়বি না। মাধি গেলে দোর বন্ধ করবি ভালো করে। কেউ কড়া নাড়লে সাড়া নিয়ে খুলবি, বুঝলি? এসে যদি শুনি দোর তাড়া খুলে রেখে চা খেতে আড্ডায় গিয়েছিলে, আস্ত রাখবো না, বুঝলি? বৌমা, তোমরা যখন চা খাবে রাক্ষসটাকেও দিও একটু গিলতে, নইলে মরবে ছটফটিয়ে। ওদিকে ছটফটানি ধরিয়াছে কর্তার। গতিক দেখিয়া হতাশভাবে কহিলেন,
ওই করো বসে বসে, গাড়ি আর পেয়েছো? না, পাবে না, অমনি আর কি, সর্বস্ব এলিয়ে দিয়ে গেলেই হলো কি না? শুনলে তো সেদিন নেড়ির মারবাড়ি এক দণ্ডের জন্য কালীঘাটে গিয়েছে। আর কি কাণ্ড! বৌমা, ফেরিওয়ালা টলা ডেকো না বাছা। বৌমা অবশ্য কোনোদিনই ডাকে না, তবু সাবধানে, ক্ষতি কি? হ্যাঁ, দেখো বৌমা, নেপুর আমার খাওয়ার কষ্ট না হয় যেন। লুচি কখানা ভেজো একটু লালচে করে। আলু ভাজা আমি যেমন মুড়মুড়ে করি, দেখেছো তো? তুমিও নিও ভালো করে। আর শোনো, দেশ থেকে দৈবাত কেউ এসে পড়লে যেন রাঁধতে বসো না। তুমি ছেলে মানুষ, অতই কাজ নেই। কর্তা পাকানো চাদরখানি গলা হইতে খুলিয়া গম্ভীর কণ্ঠে কহিলেন, দেশ থেকে যারা আসবে তাদের জন্য তুমিই বরং রাঁধতে বসো। যাওয়া তো হচ্ছে না। খুঁজে খুঁজে দুশ্চিন্তা টেনে আনাকে বলিহারি দিই। আশ্চর্য! কেন? আশ্চর্য কি শুনি? সেবার চূড়মণি যোগে দেশ ঝেঁটিয়ে এলো না এক পাল? তাদের ভাত জল করতে আমারই যোগের চান মাথায় উঠল। গাড়ি ছেড়ে দেবে, মগের মুলুক আর কি। টিকিট কেনা রয়েছে না? নাও এগোও। দুগ্গা দুগ্গা। নেপুটা আবার কখন আসবে জানি না, 7টায় গেরন লাগবে। আবার গজগজ করছো? এই তো বেরোলুম বাবু, দুগ্গা দুগ্গা। ইহার পর বধূর আর সুদীর্ঘ দিনটা পড়া, সেলাই, ঘুম কোনোটাই ধরিবার সাহস হয় নাই। 3টাতেই বেহুশ হইয়া পড়িবার সম্ভাবনা। ছাদে বারান্দায় ঘুরিয়া ঘুরিয়া ঘর ঝাড়িয়া দুপুরটা কাবার করিল এবং কলে জল আসিতে গা ধুইয়া লইয়া কেশের বিশেষ পরিপাট্য সাধন করিয়া আলমারি হইতে একখানি রঙিন শাড়ি বাহির করিয়া পরিল। সর্বজয়ার আশঙ্কা অমূলক। মাতৃভক্ত নেপু মাতৃ আজ্ঞা রক্ষা করিতে বেলা 5টা বাজিবার অনেক আগেই আসিয়া হাজির হইয়াছে। দেখা গেল দালানের একপাশে নেপু স্টোভ জ্বালিয়া চায়ের জল চড়াইয়াছে। জানলার সামনে বেতের মোড়া পাতিয়া দেবী বসিয়া। রঙিন শাড়িতে ও উজ্জ্বল মুখে পড়ন্ত বেলার আভা পড়িয়া ভারী সুন্দর দেখাইতেছে। কাব্যের ছন্দপতনের মতো বেকুব ঝগড়ুটা একপাশে ঘরোয়া কথায় যাহাকে হাঁ করিয়া থাকা বলে সেভাবেই দাঁড়াইয়া। গরম জলের কেটলি নামাইয়া স্টোভ নিভাইতেই দেবী চমকিয়া কহিল, ওই যা, নিভিয়ে দিলে? আমি রান্না করব যে। রান্না করবে? স্টোভে কেন? তুমি এখন ওই করবে বসে বসে? বারে, বসে বসে আবার কি? দুজনের মতন খাবার করে নেব শুধু। আর ঝগড়ু? ও হোটেলে খাবে, মা পয়সা দিয়ে গেছেন। গুড, তবে আবার রান্নার কি দরকার? আর কিছু খেয়ে পেট ভরে না? আহ, কি হচ্ছে দেখছো? ভূতটার নড়বার নাম নেই। কি নিরেট বাস্তবিক! কিন্তু ওটাকে সরাবার চেষ্টা দেখলে হয় না? কি করে শুনি? ভারী কৌতুক অনুভব করে দেবী। কেন, খেতে চলে যাক না। 7টার আগে নাকি বলেছিলে যে? হ্যাঁ, খোট্টাদের আবার বিচার। তাছাড়া মোটে 5টা বেজেছে। তাতে কি? এই ঝগড়ু, ইধার আও। যদিও সর্বজয়ার কবলে পড়িয়া ঝগড়ু প্রায় বাংলা নবিশ হইয়া উঠিয়াছে, তথাপি নেপু হাত, মুখ ও নিজকৃত বিশুদ্ধ হিন্দি ভাষার সাহায্যে তাহাকে প্রাঞ্জল বুঝাইয়া দিবার চেষ্টা করে। ইহার পর অধিক বিলম্ব করিলে হোটেলে চাবি পড়িবে, কারণ আজিকার দিনে শুধু তামাশা দেখিতেই ঘাটে 10 লক্ষ লোক জমা হইয়াছে। তাছাড়া যাহারা স্নান পূর্ণ করিতে গিয়াছে তাহারা 2 হাতে সোনা রূপা ছড়াইতেছে। পথের লোক কুড়াইয়া শেষ করিতে পারিতেছে না। বিনা আয়াসে লাভবান হইবার ইহাই সুবর্ণ সুযোগ। ঝগড়ুকে অত বুঝাইবার প্রয়োজন ছিল না। সে নিজেই বাহিরে যাইবার সুবর্ণ সুযোগের অপেক্ষা করিতেছিল। আদেশ পাইয়া এক নিঃশ্বাসে 1 গ্লাস ফুটন্ত চা গিলিয়া দাদাবাবু প্রদত্ত একটি 1.5 মাপের কোট ও সুদৃশ নাগরা জোড়াটি পরিয়া সাজিয়া গুজিয়া বাহির হইয়া গেল। দুয়ারে খিল দিয়া আসিয়া দেবী তো হাসিয়াই আকুল। বলে, হলো তো আপদের শান্তি, এইবার কি করবে শুনি? সে শুনলে তুমি বিস্মিত, স্তম্ভিত, উল্লসিত, পুলকিত হয়ে উঠবে।
কপট বিস্ময়ে দুই চোখ বড় বড় করিয়া দেবী বলে, তাই তো, শেষ পর্যন্ত মূর্ছিত হয়ে পড়ব না তো? সে তুমি জানো। নেপু পকেট হইতে দুইখানি টিকিট বাহির করিয়া দেখায়, মেট্রোর। পুলকিত না হইয়া উপায় আছে কিছু? দেবী ছো মারিয়া কাড়িয়া লয় টিকিট দুইখানা। ও মা, সত্যি তাই বুঝি? তুমি কি ভালো। কিন্তু পরক্ষণেই পূর্ণিমা চাঁদে মেঘ ভাসিয়া আসে। বেশ দিনে আনলেন। বাড়িতে কেউ নেই, বেরোনো হবে কি করে? বাড়িতে সবাই থাকলেই খুব সুবিধে বেরোনোর। নেপু মুখ টিপিয়া হাসে। ঘরের কথা প্রকাশ করিলে নিন্দার মতো শোনায়। সুবিধার সত্যই অভাব। নেপুর মা অমন দুইজনে একলা একলা হঠাৎ করিয়া বেড়ানো পছন্দ করেন না। গুরুজনের সামনে একটু ভব্যতা সভ্যতা থাকা উচিত। যাক না দিন কতক, দুই চারিটি কাচ্চা বাচ্চার মা হোক, তখন আর চোখে খারাপ ঠেকিবে না। শখ সাত তো পালাইতেছে না। আজকালকার ছেলে হইলে কি হয়? নেপু বড় মুখ চোরা। তা নেপুর মাই কি তেমন বেয়াক্কেলে? মেয়েরা শ্বশুরবাড়ি হইতে আসিলে নিজেই তিনি বধূ কন্যা নাতি নাতনিদের এখানে ওখানে যাওয়ার ব্যবস্থা করিয়ে দেন। বাহন অবশ্য নেপুই। দুইজনে একলা বেড়াইবার স্বাদ দেবীর বিলক্ষণ আছে, তবে প্রকাশ করিবার সাহস হয় না। তাহলে বড় তালাচাবি বার করো একটা, দরজায় দিয়ে যেতে হবে তো। নেপু তাড়া দেয়। আর কিন্তু সময় নেই মোটে। আচ্ছা, ঝগড়ুকে তাড়ালে কেন? বাড়ি আগলাতো বসে। তোমার যে বুদ্ধি! বাড়ি আগলাক আর সব রহস্য প্রকাশ করে দিক। তাও বটে। আরে দেখো, খুব ভালো করে সাজটাজ করে নাও, খুব স্মার্ট দেখাই যাতে। দেবী হাসিয়া ফেলে। আর নিজে? আমি আমি তো বাহন মাত্র। দেবী মূর্তি নিয়েই লোকের ভাবনা। বাহনের জন্য কে মাথা ঘামায়? স্তবস্তুতিতে সুপ্রসন্ন হন না এমন দেবী স্বর্গেই বিরল, তা মর্তে। প্রসন্ন হাসি হাসিয়া দেবী বলে, তা তো বেশ কথা, কিন্তু রান্না হলো না যে। ধ্যাত্তেরি, রান্নার নিখুচি করেছে। পথে বেরোলে আর খাওয়ার ভাবনা। ফাইপই খাইয়ে আনবো তোমায়, চলো। তখন যে গ্রহণ লেগে যাবে চাঁদে, দেবী মনে করাইয়া দেয়। নেপু মাথা নাড়িয়া বলে, হুম, আমার আকাশে চিরপূর্ণিমা, গ্রহণ লাগে না। ভারী কবিত্ব শিখেছেন। দেবী ছুটিয়া পালায়। তা ঘোমটা টানিয়া থাকে বলিয়া দেবী জড়সড় মেয়ে নয়, সাজিয়া আসিয়াছে চমৎকার। হাই হিল শু ও হাই কলার ব্লাউজের সঙ্গে ম্যাচ করিয়া পরা বরদা শাড়িতে বাস্তবিকই ভারী সুন্দর ও স্মার্ট দেখাইতেছে তাহাকে। আর মাত্র 10 মিনিট সময় আছে বলিয়া ব্যস্ত নেপু সিঁড়ি দিয়া নামিতে নামিতে একটু আবেগ প্রকাশ না করিয়া পারে না। থাকগে, আর যায় না। চলো দুজন ছাদে বসি গে। এত সুন্দর দেখাচ্ছে তোমায়, পথে বার করার সাহস হচ্ছে না। তাই বলিয়া দেবীর এত কবিত্ব নাই যে অত সাজসজ্জা করিয়া বাহির হইবার মুখে ফিরিয়া গিয়া ছাদে বসিবে। ঝংকার দিয়া বলে, আহা, সঙ্গে থাকবেন তাও সাহস হচ্ছে না? ডাকাতি করবে লোকে, আশ্চর্য নয়। নেপু যেন হতাশ ভাবে বলে, নাও চলো, নেহাত যখন একলা আমায় দেখিয়ে তৃপ্তি হবে না তোমার। রাত 2টা, গ্রহণ অনেকক্ষণ ছাড়িয়াছে। বিছানায় চাঁদের আলোর ছড়াছড়ি। ঘড়ির শব্দে চমকিয়া দেবী বলে, ও কি, 2টা বাজলো কেন? এর মানে? নেপু নিশ্চিন্ত স্বরে বলে, মানে কিছুই নয়। প্রতি 60 মিনিট অন্তর মানুষকে একবার করে সচেতন করে দেওয়া ওর ডিউটি। কিন্তু আর সব কখন বাজলো, শুনতে পেলাম না। তুমি যখন গান গাইছিলে তখন 12টা বেজেছে। সত্যি, এমন মিষ্টি গলা তোমার, কিন্তু একটি গান কখনো শুনতে পায় না। সে খেদ অবশ্য দেবীর মনে বিলক্ষণই আছে। বিবাহকালে সঙ্গীত বিদ্যায় পারদর্শিতা একটি বিশেষ গুণ বলিয়া বিবেচিত হইয়াছিল, কিন্তু ওই পর্যন্তই। সে গুণের সদ্ব্যবহারের আবশ্যকতা কেহ অনুভব করে না। কিন্তু সে কথা খুলিয়া বলিতে গেলে গুরুজনের নিন্দা আসিয়া পড়ে। তাই হাসিয়া বলে, ভালোই তো, নিত্যি শুনলে অরুচি ধরে যেত।
কিন্তু এইবার কাপড় চোপড়গুলো বদলাই। সারা রাত সিল্কের শাড়ি পরে বসে থাকবো নাকি সংসেজে? ভোরবেলা ঘুম ভাঙিয়ে দিতে হবে, জানো তো। মা নেই, তোমার অফিসের ভাত। কর্তা গৃহিণী যখন আসিয়া পৌঁছিলেন, দেবী স্নান সারিয়া রান্না চাপাইয়াছে। নেপু রান্নাঘরের সামনে রোয়াকে কামাইবার সরঞ্জাম লইয়া বসিয়াছে, এবং ঝগড়ু বেচারা গত রাত্রে সোনারূপা তো দূরের কথা, একটি তামার পাই পয়সা পর্যন্ত কুড়িয়া না পাওয়ার দুঃখে ম্লান মুখে বাহির দুয়ারে মাথা হেলাইয়া দাঁড়াইয়া আছে। সর্বজয়া গাড়ি হইতে নামিয়াই কহিলেন, কিরে, খবর সব ভালো তো? ঝগড়ু মাথা হেলাইয়া সাই দেয়। আকাটের মতো দাঁড়িয়ে আছে দেখো, হতভাগার যেন সব বিটকেল, বলিয়া কর্তৃত্বের বিরাট মহিমার সম্বন্ধে সকলকে সচেতন করিয়ে দিবার জন্যই বোধ করি উঠোনে অবস্থিত মাধিকে একপাল অহেতুক তিরস্কার করিয়া লইয়া রান্নাঘরের দুয়ারে আসিয়া দাঁড়াইলেন। নেপু অবশ্য চম্পট দিয়াছে একদিকের সকণ্টকিত গণ্ড লইয়া। দেবী চারিদিক চাহিয়া দেখিতেছে কোনোখানে ত্রুটি রহিয়া গিয়াছে কিনা। সর্বজয়া বলেন, এই যে রান্না চড়েছে বৌমা, নাও বেরিয়ে এসো, আমি যাচ্ছি। দেবী ব্যস্ত হইয়া বলে, এখনই আপনি ঢুকবেন কেন মা? কাপড় চোপড় ছাড়ুন, স্নান করুন। না বাছা, চান আর করছি না। রাত 12টা অবধি গলা ভোর জলে। মা গঙ্গা এখন মাথায়। তসরখানা পরে এই এলাম বলে। আমি বলে হুড়মুড় করে আসছি। এখন তো ট্রেন নেই। যাত্রীর ভিড় দেখে পেশাল না কি একখানা দিয়েছে, তাতেই চলে এলাম। তুমি ছেলে মানুষ, একলা রয়েছ, আমার কি স্বস্তি আছে? তিনি ব্যতীত একদিনের জন্য অপর কাহারও সংসারে রথের চাকাখানি চলিতে পারে, এ চিন্তা তাহার আসে না। উপর হইতে তসর কাপড়টি পরিয়া নামিতে আসিতে আসিতে সর্বজয়া হৈ হৈ করিতে থাকেন। হ্যাঁ বৌমা, ই কি কাণ্ড! যেখানকার যা ছিষ্টি পড়ে, রাঁধুনি, কি হয়েছিল কাল? তাকের ওপর মিষ্টিটুকু পর্যন্ত ঢাকা রয়েছে। দেবী অলক্ষিতে জিভ কাটে। ব্যাপার কি গো? কলিকালে নাকি ধর্মাধর্ম লোপ পাইয়াছে সব। মিথ্যাও নয় কথাটা। নেপু যেন এইমাত্র মায়ের সাড়া পাইয়া তোয়ালে হাতে বাহির হইয়া বলে, মা এলে নাকি? কেমন পুণ্যি টুন্নি করলে? খুব ভিড় হয়েছিল তো। তার বলতে, লোকে লোকারণ্য, কে কার মাথায় পড়ে, কে কাকে মারিয়ে দেয়, এমনি অবস্থা। গৌরগঙ্গা মাথায় থাকুন, অমন জায়গায় মানুষে যায়? কেবল সর্বত্র পয়সা পয়সা। সে যাগ্গে, মরুগ্গে। তোদের কাল কি হয়েছিল? খাওয়া হয়নি। বৌমা বোধহয় বেহুশ হয়ে বসে গল্প করেছে আর গেরন লেগে গেছে, তখনই জানি আমি। নেপু অম্লান মুখে অবলীলাক্রমে উচ্চারণ করিল, খাবো কি মা, কাল কি সাংঘাতিক পেটের যন্ত্রণা, চাটুকু খেয়েই বাস। রুদ্ধশ্বাসে জননী চোখ কপালে তুলিয়া ফেলেন। বলিস কি? কেন? সোনার শরীর কখনো কিছু হয় না। কি জানি হঠাৎ কিরকম। বললাম কত করে রেঁধে টেঁধে নিতে, তা তোমার আদুরি বউ নিজের জন্য আর করে উঠতে পারলেন না। কথাগুলো এক নিঃশ্বাসে সারিয়া লইয়া নেপু খসিয়া পড়ে। সর্বজয়া এতক্ষণে পায়ের নিচে মাটি পান। তাই তো বলি, সব যেন শুকনো শুকনো মুখ। হ্যাঁ বৌমা, তুমি এই স্ত্রী মানুষ, রাত উপসী থাকলে কি বলে? বৌমা দিব্য সপ্রতিভ ভাবে বলে, হ্যাঁ, একলার জন্য আবার আপনিও যেমন। ইহার পর শত আপত্তি সত্ত্বেও নেপুকে পাতিনেবুর রস, নুন, জোয়ান, টাইক সোডা ট্যাবলেট খাইতে হয়। একটাও বাদ দেওয়া চলে না। দেবীকেও এক রেকাবি খাবারে লইয়া বসিতে হয় বই কি। পুত্রবধূর মুখের কল্পিত শুষ্কতা লক্ষ্য করিয়া সর্বজয়া ব্যস্ত হইয়া ওঠেন। সঙ্গে সঙ্গে আবার শখের কাতরোক্তি করিতে থাকেন। মরিয়াও স্বস্তি নাই তাহার। একবেলার জন্য নড়িয়াছেন, কি একটা অঘটন ঘটিয়া বসিয়া আছে। তাকের মিষ্টিটুকু পর্যন্ত পারিয়া খাইবার ক্ষমতা বউয়ের নাই, এমন কপাল সর্বজয়ার। কিন্তু ইহার বিপরীতটা দেখিলেই কি খুশি হইতেন সর্বজয়া?
মুখ দেখিয়া তো মনে হয় না। শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প অঘটন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।